এটি একজন বগুড়ার পরেশগাঁ সতী নারীর জীবন্ত কবর, যেখানে বিবি সাহেবানী নামে একজন পরমা সুন্দরী নারীকে আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা এবং হুকুমের জীবন্ত কবর রচিত হয়েছিল। সতী নারী বিবি সাহেবানীর কবরকে নিয়ে রয়েছে এখনো অনেক রহস্য এবং অজানা কথা। আজকের এই ভিডিওতে সেই কথাগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখাতে খালি কিনি লোক বুঝছেন, আল্লাহর কাছে দরবার করছে যে আল্লাহ আমাকে এই মাটিটা ফাঁক করে দাও, আমি তখন মাটির তলে চলে যাবো। তখন মনে করেন মাটি ফাঁক হয়ে গেছে, তখন জীবিত অবস্থায় মাটির তলে চলে গেছে, জীবিত অবস্থায় চলে গেল, জীবিত অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। আচ্ছা, তখন এই খালি এই কিনি লোকটা ওই জীবিত দেখাছিল, দেখালে ওরা ব্যবসায় পড়ে গেছিল, মানে কিনি লোক দেখে ব্যবসায় গেছে। এত খুশি আছিল, এত রূপসী সুন্দরী, এত সুন্দরী। বিবি সাহেবানী এতটা সুন্দর এবং নেককার নারী ছিলেন যে জালিম রাজা জমিদারদের কাছ থেকে তার সতীত্ব রক্ষার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দিয়েছিলেন, হে মাটি তুমি ভাগ হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশে মাটি দুই ভাগে বিভক্ত হয়ে গেলে বিবি সাহেবানী মাটির ভিতরে আশ্রয় নেন। এরপর আল্লাহর হুকুমে মাটি আবারও জোড়া লেগে যায়, ফলে জীবিত থাকা অবস্থায় জীবন্ত দাফন হয়েছিলেন সেই পরেশগাঁ সতী নারী বিবি সাহেবানী। দুই বাপ বেটি হাত ধরে পুকুরে বসে যায়, বাবু পুকুরে রেখে ওই আবার আসে পানির উপর দিয়ে, পানির উপর। চিন্তা করা যায়। তো দর্শক, এটাই সেই রূপবতী মহিষী রহস্যময়ী এই সতী নারীর কবর। এই কবরেরই নানান অলৌকিক ঘটনা কিন্তু এলাকাবাসীরা বারবার বলছে বা বলেই আসছে। বিবি সাহেবানীর বাবা এবং বিবি সাহেবানীর নাকি অলৌকিক ক্ষমতা রয়েছিল। সে সময় দুই বাবা এবং মেয়ে পুকুরের পানিতে নাকি ভেসে ভেসে বা হেঁটে যেত, এরকম কথাও কিন্তু লোকমুখে প্রচলিত আছে। অভাব দেখে কিছু দিয়েছিল, ওই একটা বস্তার মতো ব্যাগ গেছিলো, যা করছে তুমি এখানে হাত দিয়ে ছৌ, তাহলে এটা তোমার হয়ে দেবে, তোমার ঘরেতেই থাকবে। আমরা এসেছি সতী নারী সাহেবানীর কবর দেখতে বা মাজারটি দেখতে। তো এখানে এই কবরকে ঘিরে নানান অলৌকিক বা রহস্যময় কথাবার্তা প্রচলিত আছে। মানুষের মুখ থেকে সঠিক যে প্রচলিত কথাগুলো আসলে কতটা সত্য সেটাই আপনাদের জানানোর জন্য চলে এসেছি এই জায়গাতে। তো এটি হচ্ছে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে এই সতী নারীর কবরটি অবস্থিত। দেখতে পাচ্ছেন আমার সামনে আসলে একদম জঙ্গলের মতো ভরা জায়গা। এই জায়গাতে আসলে আশেপাশে মানুষজন একদম নাই বললেই চলে। তো আমরা দুইজন আসছিলাম, দেখতে পাচ্ছেন আমার বাইকটি, আর এই পাশে সত্যি মানে কোনো মানুষজন কিন্তু নেই। এখানে একদম নীরব শুনশান পরিবেশ বিরাজ করছে। আসলে দুপুরবেলা আমরা এসেছি, এখানে যেতে আমাদের কিন্তু অনেকটা ভয় কাজ করছে আমাদের মনে। দেখতে পাচ্ছেন চারিপাশে বাঁশঝাড়, জঙ্গল এবং পাশ দিয়ে দেখতে পাচ্ছেন চাষাবাদ জমি, মাঠ। তো এর ভিতরে কিন্তু আসলে আমরা তেমন একটা মানুষ দেখতে পাচ্ছি না। আমরা সেখানে গিয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সতী নারীর কবরটি বর্তমানে কী অবস্থায় এখানে আছে এবং এটাকে মানুষ কিভাবে দেখতেছে এবং আশেপাশের মানুষের মতামত নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা বলতে বলতে আমরা আসলে চলে এসেছি কিন্তু সেই সতী নারীর কবরের ঠিক কাছাকাছি জায়গায়। দেখতে পাচ্ছেন আমার ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই সতী নারীর কবর। আসলে চারপাশে মানুষজন না থাকায় দুপুরবেলা আমাদের অনেকটা ভয় কাজ করছে। এটাই হচ্ছে সেই সতী নারীর কবর, যেখানে সাহিত্য আছে সতী নারী বিবি সাহেবানী। এই বিবি সাহেবানীর অনেক রহস্যময় কথাবার্তা আমরা শুনতে পাই বিভিন্ন লোকজনের মুখ থেকে। এই বিবি সাহেবানী নাকি সতী নারী ছিল। এই সতী নারী অনেক সুন্দর হওয়ার কারণে আশেপাশে যত রাজা প্রজা বা বিভিন্ন জমিদারেরা ছিল তারা তাকে বিয়ে করার জন্য বা তার সতীত্ব হরণের জন্য অনেক চেষ্টা করেছিল। সেই জন্যই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে আমি যেন আমার সতীত্ব না হারাই, এখানেই মাটি ফাঁক করে দিন, এখানেই আমি শায়িত হব। তো আল্লাহ তার যে ফরিয়াদ কবুল করে নেয় এবং এখানেই শায়িত হয় সেই বিবি সাহেবানী। দেখতে পাচ্ছেন বিবি সাহেবানীর কবর, এটি প্রায় বাধাই করা হয়েছে 100 বছর পার হয়ে গিয়েছে। দেখেই বোঝা যায় অনেক আগেই এই ঘটনাটি। এই কবরটি বাঁধে দিয়েছে এলাকার মানুষজন, তখন থেকেই এভাবেই এখানে শায়িত আছে বিবি সাহেবানী।
বিবি সাহেবানের বাবা এবং বিবি সাহেবানের নাকি অলৌকিক ক্ষমতা রয়েছিল। সে সময় দুই বাবা এবং মেয়ে পুকুরের পানিতে নাকি ভেসে ভেসে বা হেঁটে যেত, এরকম কথাও কিন্তু লোকমুখে প্রচলিত আছে। এটা জীবিত মানুষের জীবিত মানুষের সমাধি আর কি। জীবিত মানুষ। আগে তো বংশগত রাজা আছিল, রাজা সে রাজারা বিয়ে করবার যাচ্ছিল জোর করে। তখন ওই পুকুরের ওই পাশে ছিল বাড়ি আর এই পাশে একটা জঙ্গল। এখানে দিনের বেলা দৌড় মারা বসেছে, আল্লাহ রিঙ্গিতে মাটি ফেটে ডেবে যায়। এই 3 লোকের এক গিরে বাইর হয়ে আসছিল, 3 আঙুলের এক গিরে। বের হয়েছিল। যখন ওর চোখ অন্ধকার হয়ে গেছে তখন ওনাকে মা করে ডাকার পরে আবার চোখ পাশে, মানে চোখে অন্ধ হয়ে গেছিল অন্ধ একদম। হয়ে গেছিল একদম। তারপর মা করে ডাকার পর চোখ দিয়ে আবার দেখতে পাইছে। মা করে ডাকার পর দেখতে অজগবি পায়নি, মানত করছে না মানুষ। সারা জিন্দগির মনে আল্লাহ আমাকে লিয়ে নিল, তোমরা আমাকে এখানে মাজার শরীফ মাজার হিসাবে একটা ঠিকানা করে দিয়ে থুয়ে যাও। তখন তো সিমেন্ট ছিল না, চুন সুরকি এখনো চুনচুরকির কাজে দেখতে। আর ওই যে ওষার ইটে, ওষার ইটে ওরা নিয়ে আসে এটা চিহ্ন। তো পরে আমরা যখন সবার শুরু করলাম তখন আর 2-2.5 ফুট দক্ষিণ দিকে বেড়া দিয়ে জিনিসটা একটু লম্বা আকারে করে থুছি। এখনো কি ইয়ে হয় ওরস বা সবার? ওরস মাঘের পয়লাতে হয়, মাঘের পয়লাতে হয় এখনো। এখনো এরা কি মান্যত করে মানুষজন? কি ধরনের মান্যত করে? বাচ্চা হওয়া বা এই ধরনের? বাচ্চা হলে মানত বেশি করে, আর বড় বড় রোগ ব্যাধি যার হয় ওই পুকুরের পানি এক বালতিন পানি নিয়ে আসে এই মাজারের এরিয়ার এই সাইডের দিকে তুলে নিয়ে এই পানিটা যায়, এই গায়ের পানি যায় না, পুকুর যায় না যায় গোড়ায়, মানে খোয়াবে আমরা যেটা পাই সেই নিয়ম কারণেই চললে পালা বেদি ভালো হয়ে যাচ্ছে। মানুষ তাহলে তো আসে এখনো মান্যত করার জন্য। এই বগুড়া ফুল তোলারে একটা মেয়ের 32 বছর সংসার করার পরে বাচ্চা হয় না, এখানে আসে আমার আত্মীয়। এখানে এসে মান্যত করার পরে এক এক করে 2টা পুত্র সন্তান হয়ে গেছে। 2টা পুত্র সন্তান। তারপরে ওই ঢাকা টঙ্গি বাড়ি থেকে আসছিল, ওখানে 3টা মহিলা বাচ্চা আছে। এই জায়গাতেই ওরস করার একটা করে গরু দিয়ে গেছে আর 300 কেজি করে চাল, যাবতীয় সমস্ত খরচ দিয়ে গেছে। তাহলে তো খুব ভালো। এই তিতুল গাছের গোড়ায় নাকি একজন দরবেশ বসে থাকতো এবং কিছুদিন আগেও সেই মানুষটি এখানে বসে ধ্যানমগ্ন ছিল। তো এরকম কথা কিন্তু এখানকার মুরিদ সাহেব আমাদের বললো, বা খাদেম সাহেব, এই মাজারের খাদেম সাহেব। দেখতে পাচ্ছেন এই যে এই গাছের গোড়ায় নাকি তিনি বসে থাকতো এবং নামাজ আদায় করতো, বিভিন্ন কাজ করতো। 3 বছর বা 3.5 বছর এখানে ছিল, কিন্তু তিনি কোনো দিনও কোনো খাবার খায়নি। শুধুমাত্র এই যে পুকুরটা আছে, এই পুকুর থেকে পানি নিয়ে এক চুল করে খেত। এভাবে তার জীবনটা চলে গিয়েছে এখানে, কিন্তু তিনি মারা যায়নি। না খেয়ে 3.5 বছর এই জায়গায় পড়েছিলেন বা ধ্যানমগ্ন ছিলেন। তো এই 3.5 বছর আমি কোনোদিন খানা খাতে দেখিনি। 3 বছর কিছুই খায়নি কোনো দিন। আর কোথায় পেশাব পায়খানা করে সেটাও আমি দেখতে পাইনি। কি বলেন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই তেঁতুলের গাছের, ওটাই আর সেই লাগা তিতুলের গাছ যেটা আছে, নামাজ পড়ে এক বাসি কলকি খাবে। কলকি? গাঁজা খাচ্ছে। আমি গাঁজা কাটা দিচ্ছিলাম আর শুধু লাল চা, আর দিত কোনো কিছু খায় না। বাসাতে আমি ভাত সাজা লিয়ে এলে এই আমি তোকে তো ভাত আনতে বলিনি, আমার তো খানা বন্ধ হয়ে গেছে, আমি তো খানা খাই না, আমার খানাই এই গাঞ্জা। 3 বছর গাঁজা। আর যখন মোমবাতির বস্তা, যখন মোমবাতি ফুরা যায়, গাঞ্জা ফুরা যায়, ওই গাঞ্জার মোমবাতি কে কোথায় কীভাবে যে আসে এটা আমিও কোনো দিন চোখে দেখিনি, অনুভব করতে পারি না, কোথাও যায়ও না। এক জায়গাতে থাকে, এখানেই থাকে, এখানেই খালি উঠে যায় ওই পুকুরের মধ্যে করে 3টা গোতা দেয়, দেওয়ার পরে পূর্ব দিকে হয়ে এঙ্গে 100 পানি নিয়ে ওই পানিটাই খালি পান করে। তিতুল গাছে প্রতিনিয়ত বিভিন্ন আগুনের গোলা, বিভিন্ন জিনিস নাকি দেখতে পায় এখানকার এলাকাবাসী। এখনও এই তিতুল গাছটি অলৌকিক ক্ষমতার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে বিবি সাহেবানির কবরের পাশে। দেখতে পাচ্ছেন এই সেই তিতুল গাছ, রহস্যময় এই তিতুল গাছ। এই তিতুল গাছের ডাল পাতা বা বিভিন্ন জিনিসপত্র যদি কেউ ব্যবহার করে বা কাটে, বা এই তিতুল গাছের সাথে যদি কোনো খারাপ আচরণ বা কোনো কিছু করে, তাহলে তার নাকি ভয়ঙ্কর ক্ষতি হয়।
দেখতে পাচ্ছেন এটাই সেই তিতুল গাছ, ছোট্ট তিতুল গাছ কিন্তু অনেক ভয়ঙ্কর এই তিতুল গাছের ইতিহাস। ওখানে যে আবার এখানে পিলাতা গাছ হলো রে, এখন বোধ হয় বের হয়েছে। এখন বোধ হয় বাইর হচ্ছে, সব বিয়ে করেই যাবো। ওটি আবার চোখ মুখ বন্ধ হয়ে গেছিলো একবারে, তো হাতি ঘোড়া নিয়ে। তাহলে সতী নারী কবর এটা, সতী আপনার তো কবর বলবেন, এটা মাজার এখন বর্তমান, মাজার, জীবিত মানুষের মাজার। জীবিত মানুষের মাজার। এটা তো সত্যি ঘটনাই, বাপ দাদার থেকে শোনা নাকি না আপনারা? আমার দাদির কাছ থেকে গল্প শুনেছি, দাদির কাছে। 700 বছর আগে। আমার দাদিও তো হয়নি। হ্যাঁ, তাও তো কথা। যাক, আগেকার লোকজন গল্প করছে, তারা আমাকে কিচ্ছা কাহিনীর মধ্যে শুনেছে। কেউ কি স্বপ্ন দেখেছে এই জায়গা? এখন খাদিম হিসেবে আমি আছি এই জায়গার। আপনি খাদেম, স্বপ্ন দেখায় এখনো কি? হুম, এই নারী নাকি রাতে ওই ঘুরে এগুলা এলা আশেপাশে? গোপন কথা ফাঁস করলে এলা জাহিরি থাকে না, বুঝতে পারছো? এগুলাই তো সমস্যা হয়। এলা থাকে না। পুকুরে নাকি হাঁটা যায় এখনো, এই যে তিতুল গাছে নাকি আগুনের ডুমা আসে যায় এরকম। না, আগুনের ডোবা যায় না। 2 বাল ওই এনে এই মেয়ের বাবার কবর আছে ওই সাইডে, মানে এই পুকুরের ওই পার, ওই ওই পার। পশ্চিম পাড়ে, মানে একের দক্ষিণ সাইডে। এরকম বাধাই করা আছে না এমনি না, normal? বান্ধা করা নেই, মানুষ যেভাবে কবর দেয় সেভাবে। সেভাবে দেওয়া আছে। কিন্তু কবর ধসেনি, বাজেনি, কিচ্ছু হয়নি, ওই অবস্থায় এমনকাই আছে। এখনও মনে করো অলিত্ব লাভ করেছে, অলির মতো বাড়ায় বাইর হলে 2 বাপ বেটি হাত ধরে পুকুরে বসে যায়, বাপুক ওখানে রেখে ওই আবার আসে পানির উপর দিয়ে পানির মধ্যে। চিন্তা করা যায়। দর্শক, আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সেই পুকুর। এখানে বিবি সাহেবানির কবর, আর ঠিক পুকুরের ওই পাশে তার বাবার কবর। তো বিবি সাহেবানি এখান থেকে অদৃশ্য বা অলৌকিকভাবে বের হয়ে এই পুকুরে বাবার হাত ধরে বাবাকে ওই কবরস্থানে পৌঁছে দিত, পানির ওপর দিয়ে ভেসে ভেসে যেত। তো এরকম রহস্যময় কথাও কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। দর্শক, সত্যি বিস্ময়কর একটি রহস্যময় কথা এখানে রয়েছে কিন্তু এই বিবি সাহেবানির কবরকে নিয়ে বা এই মাজারকে নিয়ে। কামড় দেয়নি, কামড় দিবে না? না, কোনো দিনে লয়। বিশাল বড় বড় মেসাওয়ালা কাকড়িয়ালা ডালা সাপ আছে, না কোনো দিনে কাকু কামড় দেয়নি। কামড় দিবে না? তো বছর হলো আমরা দাদার আমল, আমার নানার আমল, তার বুড়া পর আমল শুনেছি, কোনো দিনে এই ফকির পাড়া সাপ কোনো দিনে কাকু কামড় দেয়নি। এটার নাম কি বলে? ফকিরপাড়া। হ্যাঁ, ফকির পাড়া। এখানে কি আগে লোকজন ছিল, জনবসতি ছিল? হ্যাঁ, জনে বসে ছিল। ঘর বাড়ি ছিল না? হ্যাঁ, কোন দিক দিয়ে ছিল ভাই? আমরা বলতে পারবো না অত দূর, বুঝতে পারিনি। কিন্তু ঘর বাড়ি ছিল। হ্যাঁ, ঘর বলেছিলাম। আর এই পুকুরে এখানে আমরা ইয়া করছিল, খোঁড়ার পরে আমরা ইয়া পাচ্ছিলাম, ওই পুকুরে যে আগে শান বান্ধা ঘাট ছিল না, ঘাট ছিল আগেকার ইয়ার, ওই ইয়া দিয়ে ইট পাথর দিয়ে। ইট পাথর দিয়ে, হ্যাঁ, বেশ সুন্দর করে সেটা আমরা লিয়ে গেছি, বাইর তুলে লিয়ে যে আমরা ব্যবহার করছি। ব্যবহার করছে। মানে হ্যাঁ আগে মনে করেন সতী নারী হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। সতী নারী ওখানে সৎ ছিল, চরিত্রবান। খুবই সৎ সৎ। আচ্ছা, তো ওনার কি সতীত্ব নষ্ট করতে আসছিল কেউ? ওই সতীত্বের নষ্ট মানে বিয়ে করবে আসছিল আচ্ছা। জমিদাররা, হ্যাঁ বিয়ে করবে এলে হ্যাঁ। তখন বিয়ে করে পারেনি। আচ্ছা ওরা আসতে মনে করো ওই যে ডিবের ঘরে উঠে আসতে এই সমুদ্র হয়ে গেছে এই এলাকা, হ্যাঁ। তখন পানি আর পানি, আচ্ছা তখন ওরা দেখা পায়নি আর কিছু, হ্যাঁ। যে কোন রাস্তাতে যাবো কোন আমরা, রাস্তা দিয়ে যাবো? কোন রাস্তা যাবো, হ্যাঁ। তখন ওটি না ওরা ফিরে চলে গেছে। ওরে সর্বনাশ, ওখানে নাকি অন্ধ অন্ধ হয়ে গেছে নাকি? অন্ধ হয়তো সেটা এই যে বাড়ি করছে ওটি এক জামের কাছে আছে মোটা আস্তার হ্যাঁ সাথে, হ্যাঁ। ওই উঠে আসে মনে করো কানা হয়ে গেছে, এ কানাই হয়ে গেছে। কানা হয়ে গেছে অন্ধ, হ্যাঁ। তখন দেখা পায়নি ওই জমিদাররা। আচ্ছা দেখার পর মনে করো ওরা ফিরে গেছে, যাওয়ার পর আরেক জমিদার ওই বাজারে উঠি আন্দার পুকুর করে কয়, হ্যাঁ। উঠে এলো ওরাও আন্দার হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। অন্ধকার, আচ্ছা তখন ওরা এসে ওরা উঠি ঘুরে গেছে, এসে পানি বিয়ে সাথে করে পানি, হ্যাঁ। তখন ওর দেখাতে খালি কিনি লোক বুঝছেন, আল্লাহর কাছে দরবার করছে যে আল্লাহ আমাকে এই মাটিটা ফাঁক করে দাও, হ্যাঁ আমি তখন মাটির তলে চলে যাবো। হ্যাঁ। তখন মনে করো মাটি ফাঁক হয়ে গেছে, তখন জীবিত অবস্থায় মাটির তলে চলে গেছে, জীবিত অবস্থায় চলে গেল, জীবিত অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল। আচ্ছা তখন এই খালি এই কিনি লোকটা ওই জমিদার দেখাছিল, হ্যাঁ। দেখালে ওরা ব্যবসায় পড়ে গেছিল, মানে কিনি লোক দেখেই ব্যবসা হয়ে গেছে। ব্যবসা হয়ে গেছে, এত উশি আছিল, এত রূপসী সুন্দরী। এত সুন্দরী। 88 সালের 1-2 বছর পরে আমি নতুন বিয়ে করছি, 1 বছর সংসার করছি। এটা শ্বশুরের 2 বিঘা জমি কিনছিলাম আমি, মানে এর সাথে শেষ সময়। সে জমির আর দড়ি করে দেয় না দেয় না দেয় না দেয় না, তখন মেয়ে আমার বাড়ির থেকে পলেলে চলে যায়, আমার
সংসার আর করাবে না, মানে ওই টাকাটা মেরে ধরে খাবে, বুঝতে পারছি। জমি দলি করে দেয় না। ওর মামলা করে, মামলা করতে করতে 5টা মামলা করে, করার পর ওয়ারেন্ট হয়ে যায়। একটা মামলা হাজার আমি দিতে পারিনি, ওয়ারেন্ট হয়ে যায়। ওয়ারেন্ট হয়ে গেলে তখন আমি একদিন 12টার দিকে হাইস গাইলে চলে যাচ্ছে ডিবিরা ধরার জন্য। আপনাকে ধরা যান না? আমার তো বাড়ি এই পাশেই বাড়ি, এই পুকুরের ওই পাশেই বাড়ি। যেখান থেকে যে রাস্তা হয়ে আমরা নেমে আসছি তার থেকে 20-50 ধাপ পশ্চিম থেকে আগে গেলে আপনার বাড়ি? রাস্তা পার হয়ে আমার বাড়ি। তখন উদ্দেশ না পেয়ে আমি দৌড় মারে চলে যাচ্ছি পুকুরে এই জায়গাতে? আসা খালি একটা গায়েবে কথা হচ্ছে যে বাবা তুই কর, তুমি তখন ওই মাসির চাক লাগিয়েছিল ওই মধু খাওয়ার জন্য, সামান্য কেটে একটা হাঁড়ি করেছিল, শুটিং করছিল। পরে চাকটা কাটার পরে ওই শুটিংটা আসলো, মানে আস্তে আস্তে শাল ধরেছে, ধরে মানে আটো হয়ে আসছে। থামাক করে তুমি এর মধ্যে ঢোকে এর মধ্যে থাকো, কিছু পরে আর চোরা গেলে আমি কমনে বাবা তুমি এখন বাড়াও, মানে দেখা পাচ্ছি না, মানে কথা হচ্ছে, গায়েবী কথা হচ্ছে গায়েবী কথা। আপনার বয়সে? তারপরে কাছে যাচ্ছি, মানে ঘরের দরজার মতো রাস্তা বের হয়ে গেল। আমি আর ঢুকলাম, ঢুকে পূর্ব দিকে হয়ে গাছের সাথে হেলাল দিয়েছিল, আবার আস্তে বন্ধ হয়ে গেল। এটা সত্য ঘটনা? সত্য, আমার নিয়ে এই ঘটনা, বুঝতে, আমার সাথে এই ঘটনা। তারপরে 1-1.5 ঘন্টা পরে খুব গালগালাজ পারলো এসে পুলিশেরা, খুব গালগালাজ পারার পরে শালাকে ধরতে পারলাম না রে। এসে করে যাওয়ার পর 1 ঘন্টা পরে, আরও 1 ঘন্টা পরে বলো বাবা ওরা এখন বগুড়া শহরে চলে গেছে, তুমি এখন বাইরে কোনো জায়গায় যেতে পারো। আমি বাইরে হলাম, আবার রাস্তা বাইরে হয়ে গেল, আমি বাইরে হয়ে গেলাম। ওরে বাবা, এটা তো সেই ঘটনা। তাহলে এখনো অনেক কিছুই ঘটে এই জায়গা। এখনো আমরা বলি না, আমরা দেখি, দেখতে পান কিন্তু বেশি বলা কওয়া করেন না। তো বন্ধুরা, বিবি সাহেবেনের কবরকে নিয়ে যে কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম, এই কথাগুলো কতটা সত্য আমরা বলতে পারবো না, তবে এলাকার মানুষের মুখ থেকে যেটা জানতে পারলাম সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আরো একটা বিষয় আপনাদের জানাতে চাই, এখানে অনেক বেশি ভিড় করার কারণে এলাকাবাসীরা অনেকটাই ক্ষুব্ধ অবস্থায় আছে, তারা আর আগের মতো ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না। এখানকার কাহিনী কি আসলে আপনি একটু বলেন? জানি না কথা, আপনি কি কি জানেন সেটাই তেমনটি জানি না। ক্যামেরা দেখে বলছেন না? আপনি বলছেন তো, ভালো ভালো কথা বলছেন। এ বাবা আর কত মানুষ, আর কত, আমাদের তো একটা ধৈর্য আছে, ওতে ওতে বকরি মান গেল।